Today discuss about object of yarn conditioning. তো object of yarn conditioning আজকে আমি আলোচনা করব yarn conditioning এ যে উদ্দেশ্যটা কি, কাজটা কি, অর্থাৎ আমরা যেটাকে হিট সেট বলে থাকি স্পিনিং এ, হিট সেটও বলা হয় সেটাকে, হ্যাঁ অনেকে আবার বলে yarn conditioning। ঠিক আছে, এটার যে কাজ কি মানে বা উদ্দেশ্যটা কি, হ্যাঁ এই কাজটা কি, এটা করার আসলে কেন করতেছি, এটা করার কারণে কি সুফল পাচ্ছি। ঠিক আছে, তো এটা নিয়ে আমি এর আগেও এক দুটো ভিডিও মনে দিয়েছিলাম, তো আজকে নতুনভাবে করার চেষ্টা করেছি। তো প্রথমে আসি ইনক্রিজড ইয়ার্ন স্ট্রেংথ অ্যান্ড ইলাঙ্গেশন। যখন আপনি সুতাটা হিটসেট করবেন, ইয়ার্ন কন্ডিশনিং করবেন, তখন কি সুতার যে স্ট্রেংথ, হ্যাঁ শক্তিটা সেটা বেড়ে যাবে এবং ইলাঙ্গেশনটাও বেড়ে যাবে। ইলাঙ্গেশন সাধারণত কত থাকে, যে আপনার ধরুন 5 থেকে 6 ভিতরে থাকে। সেটা যখন আপনি ফাইবার যে ইলাঙ্গেশনটা এটা সাধারণত এরকম থাকে 5 থেকে 6। যখন আপনি এটা ইয়ার্নটাকে আপনি কি করবেন, কন্ডিশনিং করবেন, তখন কিন্তু সেটা 6.5 চলে আসবে। ঠিক আছে, 6.5 থেকে মানে অর্থাৎ 6.5 আপনার চলে আসবে ইলাঙ্গেশনটা। তো এরপর আসি ভিজিবল লস রিকভার্ড বাই ইনক্রিজিং ইয়ার্ন ওয়েট। অর্থাৎ কটনে সাধারণত আমরা জানি যে কটনে সাধারণত 8.5 ময়েশ্চার থাকে। ঠিক আছে, ময়েশ্চার থাকে। তো যখন একটা প্রসেসে সেটা আসার পর সেটা ভিজিবল লস হয়, হ্যাঁ কিছু লস হয়, সেটাকে রিকভার করার জন্য আপনার এই ইয়ার্ন যখন আমরা হিটসেট করি, ইয়ার্ন কন্ডিশনিং করি, তখন এটাকে আবার গেইন হয়। ঠিক আছে, তখন এই পর্যায়ে চলে আসে। ঠিক আছে, তো এরপর আসি যে ইনক্রিজিং ময়েশ্চার কন্টেন্ট অফ ইয়ার্ন। তো ময়েশ্চার কন্টেন্ট আপনার কি হয়, যে সুতায় ইনক্রিজ হয়, বাড়ে, ইয়ার্ন যে ওয়েটটা সেটা বেড়ে যায়। এরপর হচ্ছে ইয়ার্ন ডাজ নট সিঙ্ক্রেজ। অর্থাৎ হিটসেট করার পর সুতা যখন আপনি হিটসেট করবেন, তখন কি হবে, এই সুতাগুলো আমরা কি করি যে একটা গোডাউনে রেখে দিই, কিংবা সেটা 10, 12, 15, হ্যাঁ 15, 13 ডেজ পর সেটা কি হয়, সেল হয়। হ্যাঁ মার্কেটিং কি বলে যে বায়াররা সেটা রিকমেন্ড করে যে ঠিক আছে আমার এই মালটার দরকার, হ্যাঁ 30 কাউন্ট কিংবা 24, 26, 20 কাউন্ট এটা আমার দরকার, এটা আমাকে দেন। হ্যাঁ সেক্ষেত্রে আমরা ওদের সেটাকে সেল করি, তাই না? এই যে 10 থেকে 15 দিন, 10 or 15 ডেজ or 30 ডেজ আপনার যে গোডাউনে রেখে দিচ্ছেন, সেটা কিন্তু আপনার সিঙ্কটেজ অর্থাৎ কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো এই যে যখন আপনার হিটসেট করবেন, তখন কিন্তু এই ইয়ার্নটা আপনি যখন রেখে দিবেন গোডাউনের ভিতরে স্টক করে, তখন কিন্তু এই সুতোটা সিঙ্কটেজ হবে না। ঠিক আছে, এরপর আসি ইমপ্রুভ মেশিন এফিসিয়েন্সি ইন উইভিং অ্যান্ড নিটিং। অর্থাৎ যখন আপনি সুতাটাকে ইয়ার্ন কন্ডিশনিং করবেন কিংবা হিটসেট করবেন, তখন কিন্তু এই ইয়ার্নটা যখন উইভিং এবং নিটিংয়ে যাবে, তখন কিন্তু এই উইভিং নিটিংয়ের ইফিসিয়েন্সি বেড়ে যাবে। ইফিসিয়েন্সি কেন বাড়বে, কারণ হচ্ছে সেখানে কিন্তু আপনার যে ইয়ার্ন যে ব্রেকেজটা সেটা কিন্তু কম হবে। ঠিক আছে, ইয়ার্ন ব্রেকেজটা হবে না, ইমপ্রুভ হবে। আলটিমেটলি ইফিসিয়েন্সিও সেটা তখন ইমপ্রুভ হবে। এরপর হচ্ছে রিডিউস স্নার্লিং অফ ইয়ার্ন। হ্যাঁ ইয়ার্নের স্নার্লিংটা সেটা আপনার রিডিউস হবে। এরপর আসি রিডিউস স্পাইরালিটি প্রবলেম ইন নিটিং। অর্থাৎ কাপড় তৈরি করার পর যখন আপনার একটা কাপড় আপনি এভাবে ধরে কুচকে নিলেন, ঠিক আছে, চাপ দিলেন কিংবা কুচকে নিলেন, তখন কিন্তু এটাকে বলে স্পাইরালিটি। তো এই স্পাইরালিটির প্রবলেম কিন্তু সেটা থাকবে না। ধরুন আপনি একটা কাপড় ধরে এইভাবে মানে চিপ দিলেন, হ্যাঁ কুচকে মানে চিপ দিলেন, চিপ দেওয়ার পরে সেটা কি হয়, সেটা কিন্তু আপনার একটু ভাঁজ হয়ে থাকে। সেই ভাঁজটা কিন্তু আপনার হবে না যখন আপনি হিটসেট করবেন। ঠিক আছে, কাপড়ে। এরপর হচ্ছে লো ব্রেকেজ ইন নিটিং অ্যান্ড উইভিং। তো আলটিমেটলি নিটিংয়ে এবং উইভিংয়ে ব্রেকেজটা কম হবে। অর্থাৎ যে কারণ হচ্ছে যে আপনার সুতার কিন্তু স্ট্রেংথটা বেড়ে যাবে। হ্যাঁ সিএসপি
যে সেটা কিন্তু একটু হলেও বাড়বে। আল্টিমেটলি যখন সিএসপি ভালো থাকে, একটা ইয়ার্নের কোনো কাউন্টির সিএসপি যখন ভালো থাকে, তখন অবশ্যই নিটিং এবং ওয়েভিংয়ে পারফরমেন্সটা ভালো হয়, হ্যাঁ, ব্রেকেজটা কম হয়। ওকে, এ হচ্ছে আজকে টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।